প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ চলতড়িৎ অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা। আমি পরবর্তী ক্লাসে সেটি সমাধান করার চেষ্টা করব। তো আমরা যে গাণিতিক সমস্যাটি এখন আলোচনা করব সেটি হলো, এখানে আমি একটি উদ্দীপক অঙ্কন করেছি। তো এখানে তোমরা খেয়াল করো, এখানে 6 ভোল্ট বিদ্যুৎ এই সার্কিটের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে 4 ওহম, এখানে 4 ওহম, এখানে 2 ওহম, এখানে 4 ওহম, এখানে 3 ওহম। এই রোধগুলো পর্যায়ক্রমে সমান্তরাল এবং শ্রেণী সমবায়ে সাজিয়ে একটি সম্পূর্ণ বর্তনী এখানে অঙ্কন করা আছে। তো এটি হলো আমাদের উদ্দীপক। এখন আমরা যে প্রশ্নগুলো সমাধান করতে যাচ্ছি সেগুলো কি সেটা আমরা আলোচনা করব। এখন কয়ের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি জেনারেটর কাকে বলে সেটি সম্পর্কে বলা আছে। তো আমরা এর উত্তরে কি বলবো? জেনারেটর হলো এমন একটি যন্ত্র যা দুটি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে। আর তোমরা জানো, বিভবের যদি পার্থক্য থাকে তাহলে অবশ্যই তার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো এটি হলো জেনারেটর। খদাগের যে প্রশ্নটি ছিল সেটি হলো, ইন্টারনেটকে কেন সকল নেটওয়ার্কের জননী বলা হয়? আমরা সাধারণত দেখে থাকি, আমরা বাসাবাড়িতে বা আমাদের স্কুলে আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন যদি ল্যাপটপ ব্যবহার করি তাহলে তাতে একটা মডেম আমরা লাগিয়ে নিই। তো সাধারণত কম্পিউটার, মডেম এগুলো সমন্বয়ে যে নেটওয়ার্ক সারা পৃথিবীব্যাপী বিস্তৃত থাকে তাকে ইন্টারনেট বলা হয়। ইন্টারনেট হলো একদল কতগুলো নেটওয়ার্ক, ছোট ছোট নেটওয়ার্কের একগুচ্ছ একটি দল। অর্থাৎ ইন্টারনেটের একটি ঘর, বিশাল বড় একটি ঘর কোথাও নেই। ইন্টারনেট সাধারণত বলতে এটাই বোঝায় যে প্রত্যেকের কম্পিউটার মডেম এভাবে করে সারা পৃথিবীর কম্পিউটার মডেমগুলো একে অন্যকে যে তথ্য আদান প্রদান এর মাধ্যমে সংযুক্ত আছে, এটাকে বলা হবে ইন্টারনেট। 3 নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হলো, বর্তনীর তুল্যরোধ কি হবে, বা বর্তনীর তুল্যরোধ বার করো। তো আমরা এই প্রশ্নে এখানে উদ্দীপকে আসি। এই উদ্দীপক থেকে আমরা প্রত্যেকটি রোধ কিভাবে আমরা একত্রিত করে সর্বশেষ পর্যায়ে নিয়ে যেতে পারি সেটি আমি এখন দেখাবো। তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমরা পজিটিভ দিক দিয়ে যাত্রা শুরু করি। এখান থেকে এই যে যাওয়ার পথে সাধারণত বিদ্যুৎ চলে নেগেটিভ দিক দিয়ে, তো সেটা এখন বিষয় না। তোমরা এখানে 2টি রোধ দেখতে পাচ্ছ পরস্পর সমান্তরালে আছে। তো এই 2টি রোধের পরিবর্তে যদি এখানে একটি রোধ আমরা ব্যবহার করতে চাই তাহলে এই 2টি সমান্তরালকে আমাদের একটি রোধে পরিণত করতে হবে। তো সেটা কিভাবে করা সম্ভব আমি এখানে একটু দেখাই। তুল্যরোধ, বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। আমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছি তুল্যরোধ নির্ণয় করো। তো এখানে তোমরা একটু খেয়াল করো, যদি 2টি রোধ সমান্তরালে থাকে তাহলে তার যে সূত্রটি আমরা জানি সেটি হলো, যদি এটা R1 এটা R2 ধরি তাহলে আমরা যে তুল্যরোধ পাবো সেটি যদি R3 হয় তাহলে সূত্রটি কেমন হবে তোমরা দেখো, 1/R3 সমান 1/R1 প্লাস 1/R2। তো R1 এবং R2-র মান আমরা এখানে এখন বসাবো। 1/4 প্লাস 1/4, তো 2/4, 1/2। অতএব R3 সমান 2। তাহলে আমরা বুঝতে পারলাম এই 2টি রোধকে যদি একত্রিত করে এখানে একটি রোধ বসাই, বসানোর পরেও এই বর্তনীর কোনো পরিবর্তন আসবে না, এটি যেমন ছিল তেমনই
থাকবে সেটি হবে 2। তো এটি আমরা মনে রাখি যে এখানে একটি রোধ বসাবো, সেটি হবে 2। এখন আমরা পরবর্তী পার্টে পরবর্তী সেকশনগুলোতে আসি। এখানে রোধগুলো কিভাবে সাজানো আছে সেগুলো আমরা এখন দেখব। এখানে তোমরা খেয়াল করো, এখানে এই যে 2 ওহম রোধ এবং 3 ওহম রোধ এক লাইনে আছে, অর্থাৎ শ্রেণী সংযোগে আছে। তাহলে আমরা এটা R4 এটা R5 যদি ধরি তাহলে কি হবে? R6 সমান কি হবে? R6 সমান R4 প্লাস R5 সমান 2 যোগ 3 সমান 5 ওহম। তাহলে R6 সমান 5 ওহম। তো এগুলো আমরা যেহেতু R1 R2 ধরছি, তাহলে এখানে একটু লিখে দিই আমরা। R1 সমান R2 সমান, এটা আমরা ধরছি R4, R4 সমান, এটা আমরা ধরছি R5, এখানে R5। তো এই দুটোকে আমরা একত্রিত করলাম। এখন যদি আমরা নতুন একটা চিত্র আঁকাই তাহলে কেমন হবে আমরা একটু দেখি। তো এখানে আমরা এটা ধরছিলাম R3 আর এটাকে আমরা ধরছিলাম R6, অর্থাৎ বাকি যেটা আছে আমরা R7 যদি মনে করি। তো এখন চিত্রটা কিন্তু এরকম হয়ে গেল। অর্থাৎ আমি একটু এখানে ব্যাখ্যা করি। R1 এবং R2 যেহেতু সমান্তরালে ছিল, এই দুটোকে আমরা একত্রিত করে একটি রোধ তৈরি করলাম, সেটি হলো R3। সেটি যেহেতু সমান্তরালে আছে তাহলে সমান্তরালের যে সূত্র আছে সেটি প্রয়োগ করলাম। এখন এরপরে আমরা দেখতেছি এখানে দুইটা রোধ পর্যায়ক্রমে একটার পরে আরেকটা, অর্থাৎ শ্রেণীতে আছে। তো সেক্ষেত্রে এই দুইটা আমরা আগে নির্ণয় করব। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটা কি আমরা আগে নির্ণয় করব না এটা আর এটা নির্ণয় করব? তো তোমরা দেখো, এটা আর এটা কিন্তু তোমরা নির্ণয় করতে পারবা না, কারণ এর সাথে এর কোনো এই দিকে কোনো রিলেশন নাই। আর একটি রোধ কিন্তু এখানে অতিরিক্ত থেকে গেছে, সেহেতু আমরা এই যে যারা পাশাপাশি এই দুটো আগে কমপ্লিট করে নেব। এখন চিত্রটা কেমন হচ্ছে দেখো, এর এক প্রান্ত এই দিকে, এর এক প্রান্ত এইখানে, আবার এই রোধের অপর প্রান্ত এই যে, এই রোধের অপর প্রান্ত এই যে। তাহলে এরা দুইজন কি আছে? সমান্তরালে। তাহলে আমরা এই দুইজনের সমান্তরাল সেটা একটি রোধে পরিণত করে নেব এখন। তাহলে কি হবে দেখো, এটাকে যদি R8 ধরি তাহলে কি হবে? R8 সমান R6, সরি এখানে তো R6 এবং R7 সমান্তরালে আছে। তাহলে আমরা সূত্রটি কিভাবে লিখব? যেহেতু সমান্তরালে আছে, যদি আমরা নতুন যে রোধটি আমরা এই দুটোর পরিবর্তে যে নতুন রোধটি তৈরি হবে সেটিকে আমরা যদি R8 ধরি তাহলে সূত্রটি হবে 1/R8 সমান 1/R6 প্লাস 1/R7। তো মান বসিয়ে দিই। R6 এর মান কত হয়েছে? 5। তাহলে 1/5 প্লাস R7 এর মান আগের থেকে ছিল কত? 4। তাহলে 1/4। অতএব R8 সমান 20/9। তো এখানে আমরা এই দুটির পরিবর্তে একটি রোধ R8 বার করলাম, সেটা হচ্ছে 20/9। তাহলে এখন চিত্রটি কেমন হলো? আমি কিন্তু চিত্র বেশি আঁকতেছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। তোমরা পরীক্ষায় এভাবে চিত্র যদি বেশি না এঁকে নিজেরা ক্যালকুলেশন করতে পারো তাহলে কোনো সমস্যা নাই। তো একটু খেয়াল করো তোমরা, নতুন যে ফাইনাল যে চিত্রটি হবে সেটি কেমন হবে আমি এখানে একটু আঁকি।
নতুন যে চিত্রটি হলো সেটি R3 সমান কত বার হলো? R3 মান 2। আর নতুন যে মানটি আমরা বার করলাম এক্ষুনি R8 সমান কত? 20/9। তো দেখো তোমরা এই দুইটি রোধ কিন্তু পরস্পর শ্রেণীতে সংযুক্ত আছে। তাহলে আমরা এখন শ্রেণী সংযোগে এই দুইটার পরিবর্তে একটি মাত্র রোধ আমরা তৈরি করব, তাহলে সেটি হবে বর্তনীর তুল্য রোধ। তো R9 সমান R3 প্লাস R8 সমান 2 যোগ 12/9। তাহলে কথা হচ্ছে, তোমরা খেয়াল করো, এখানে 9 যদি লসাগু করো, এই জন্য 18 যোগ 2। এটা ভাগ করলে কত হবে তোমরা খেয়াল করো, 4.22 ওহম। তাহলে এই বর্তনীর তুল্য রোধ হবে 4.22 ওহম। তো গ দাগের সমাধান আমরা করলাম। এখন আমরা ঘ দাগে যে প্রশ্নটি আছে সেটি একটু খেয়াল করব। ঘ দাগে বলা আছে সবগুলো রোধ সমান্তরালে থাকলে তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে। অর্থাৎ তড়িৎ প্রবাহ তো আমরা জানি I, তো ওহমের যে সূত্র এটি দিয়ে আমরা এটি ক্যালকুলেশন করব। আমরা প্রথমে পূর্বের যে মানটি ছিল, অর্থাৎ রোধের তুল্য রোধের মান, সেটি দিয়ে আমরা প্রথমে কত প্রবাহ ছিল সেটি নির্ণয় করব। এরপর সবগুলো রোধকে আমরা সমান্তরালে সাজিয়ে একটি চিত্র আঁকবো, সেটাকে ক্যালকুলেশন করে তার তুল্য রোধ নির্ণয় করব। সেখান থেকে আবার ওহমের সূত্র দ্বারা আমরা I নির্ণয় করব। দুটি I এর পার্থক্য বুঝে আমরা ফাইনাল যে উত্তর সেটিতে উপনীত হব। তো আমরা প্রথমে পূর্বের যে তুল্য রোধ ছিল এটি থেকে আমরা I নির্ণয় করব। তো খেয়াল করো তোমরা, আমরা জানি I সমান V/R। তো এখানে ভোল্ট ছিল 6 ভোল্ট, 6 আর এর মান ছিল 4.22, যেটি তোমরা গ দাগে তুল্য রোধ নির্ণয়ের সময় পাইছো 4.22। তো এটি ক্যালকুলেশন করলে যেটি আসবে সেটি হলো 1.422 অ্যাম্পিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহের একক। এটি কিন্তু পূর্বের চিত্রের তড়িৎ প্রবাহ। তো এখন কি বলছে, এই রোধগুলোকে যদি আমরা সমান্তরালে সাজাই তাহলে চিত্র কেমন হবে এবং তার তড়িৎ প্রবাহ কত হবে। তো একটু খেয়াল করো, আমরা এই চিত্রটি আবার নতুন করে আঁকবো। প্রথমে 4 ওহম এখানে একটু আঁকি, 4, এটি 4, এরপর এখানে 2, এখানে 2, এরপর 3, এরপর আবার 4। তো এখানে খেয়াল করো আমাদের কয়টি রোধ ছিল, 1টি 2টি 3টি 4টি 5টি, 1 2 3 4 5টি রোধ। 5টি রোধকে আমরা সমান্তরালে সাজালাম। এখন এখানে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে 6 ভোল্ট, এটি আমরা এখানে আঁকি। এখানে 6 ভোল্ট। এই যে চিত্রটি আমরা আঁকলাম, এই চিত্রে আমরা এখন তুল্য রোধ নির্ণয় করব। তাহলে কি হবে দেখো, 1/R সমান 1/4 প্লাস 1/4 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4। তো এটি ক্যালকুলেশন করলে যেটা আসবে, তোমরা একটু এখানে লসাগু করো, 3 4 12 লসাগু হবে। তো 3 যোগ 3 যোগ 6 যোগ 4 যোগ 3।
19/12। অতএব R সমান 12/19। এটি হলো তুল্য রোধ। তাহলে এই বর্তনীর অর্থাৎ এখন I কত, তড়িৎ প্রবাহ কত, সেটি আমরা এখন বার করব। তো আমি এই উপরে বার করলাম, তোমরা একটু খেয়াল করো। I সমান V/R। তো আগেও 6 ভোল্ট ছিল, এখন 6 ভোল্ট। এখন কিন্তু তুল্য রোধ বা রোধ কিন্তু নতুন হয়েছে, সেটা কত? 12/19। 12/19। তো এটি ক্যালকুলেশন করলে কত হয়? এখন কিন্তু I হচ্ছে 9.5 অ্যাম্পিয়ার। আগে I কত ছিল? 1.422 অ্যাম্পিয়ার। এই যে, তাহলে আমরা এখন বলবো যে সবগুলো রোধ যদি সমান্তরালে সংযুক্ত করি, তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা 1.422 অ্যাম্পিয়ার থেকে 9.5 অ্যাম্পিয়ারে রূপান্তরিত হবে। এটি হলো এই যে প্রশ্ন নম্বর ঘয়ের সমাধান। তো আমরা আজকে একটি গাণিতিক সমস্যা সমাধান করলাম। এখানে যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, আমরা পরবর্তী ক্লাসে এটি আলোচনা করব। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা, যাতে তোমরা এই ছুটির সময়, এই করোনাকালীন সময় তোমরা ভালোভাবে শিখতে পারো। আমরা তার জন্যই এত কষ্ট করে তোমাদের এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।